বাসার ঘরে এক হাত ঘোমটা মাথায় বসে আছে তে। ঘোমটার আড়ালে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে তার। তের মনে হলো রুমে কেউ একজন এসেছে। শীঘ্রই নিজের মাথা থেকে ঘোমটা সরিয়ে হাত দিয়ে চোখ মুছে উপস্থিত ব্যক্তির উদ্দেশ্যে বলল, আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। জাঙ্কুক তের মুখে এই কথা শুনে বাঁকা একটা হাসি দিয়ে বলে উঠল, তুমি এটাই বলবে তো যে তুমি একটা ছেলেকে নিজের চাইতে বেশি ভালোবাসো, যার কারণে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছো না, তাই তো? এইসব ন্যাকামো আমার একদম পছন্দ না। আর তাহলে তুমি একটা কথা শুনে রাখো, তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। একদমে কথাগুলো শেষ করলো জাঙ্কুক। বেশ হাঁপিয়ে গেছে মনে হয়, বরাবর শ্বাস নিতে থাকে। আর এদিকে তে জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে থেকে মনে মনে ভাবে, আমি অন্য কাউকে ভালোবাসি, এই কথা আমি কখন বললাম? তে ভাবনার মাঝে জাঙ্কুক তার চোখের কাছে গিয়ে চুটকি মেরে বলে উঠল, ও হ্যালো, আজ আমাদের বাসরাত, সো শুরু করা যাক, খোলো। তে ঢাপ ঢাপ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনি কি বাংলা বুঝেন না? আমার আপনার সাথে কিছু কথা আছে। আমি তো জানি তুমি কি বলবে, এর আগেও তো বললাম, এটাই তো, যে তুমি অন্য কাউকে ভালোবাসো। দেখো, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই বলে ওর কথা ভেবে বাসরাত তো মিস করতে পারবো না, তাই না? কথাগুলো শেষ করতে জাঙ্কুক তের উপরে ঝাঁপিয়ে পড়ে। তের পুরো শরীর যেন তার দখলে। তার জামা কাপড়ের আশ্রয় হয় মেঝেতে। তে নিজেকে বাঁচাতে ব্যর্থ হয় জাঙ্কুকের কাছে। একজন পুরুষের শক্তির কাছে একটা মেয়ে কখনোই পেরে ওঠে না। নিজের চাহিদা মিটিয়ে তের উপর থেকে নেমে ক্লান্ত শরীর বিছানায় এড়িয়ে দিয়ে ঘুমের জগতে হারিয়ে গেল জাঙ্কুক। পায়ের দিকে তে ব্যথায় ভরা জর্জরিত শরীর কিছুতেই নাড়াতে পারছে না। কোনো রকমে উঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে কান্নায় ভেঙে পড়ল সে, আর ভাবনায় হারিয়ে যায়। কতটা ভালো দিন কাটছিল তার। বাবা মা আর ছোট ভাইকে নিয়েছিল তাদের ছোট পরিবার। হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তার বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর পরিবারের অভাবের তাড়নায় ভালো পরিবার থেকে সম্বন্ধ আসায় কোনোভাবে হাতছাড়া করতে চাননি তের মা। কিন্তু সেটা চেয়েছিল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে তার মায়ের পাশে দাঁড়াতে। তাহলে কি তার সেই স্বপ্ন কি আর কখনোই পূরণ হবে না? জিয়ন জাঙ্কুক সে একজন বিশিষ্ট কোম্পানির মালিক। বাবার অবসর নিয়ে নেওয়া আর বাবা মায়ের একমাত্র সন্তান হয় তাকে এখন পুরো ব্যবসায় দেখাশোনা করতে হয়। কলেজের এক অনুষ্ঠানে জাঙ্কুকের বাবার নজরে আসেতে প্রথম দেখাতে তিনি তেকে পুত্রবধূ করার জন্য সিদ্ধান্ত নেন। তার মতামত জাঙ্কুকের মা জানে তিনি একমত পোষণ করবেন, কিন্তু জাঙ্কুক কিছুতেই তেকে বিয়ে করতে রাজি হয়নি। তবুও বাবা মায়ের কথা রাখতে তেকে বিয়ে করতে বাধ্য হয় সে। সকালবেলা তে ফ্রেশ হয়ে নিচে গিয়ে জাঙ্কুকের মাকে খাবার বানানোর জন্য সাহায্য করছে। জিনও খুব সাদরে তেকে ভালোবেসে নিজের বুকে আগলে নেয়। এক কাপ চা হাতে তে নিজের রুমের দিকে যেতে থাকে। রুমে প্রবেশ করতে দেখতে পায় জাঙ্কুক রেডি হচ্ছে। জাঙ্কুকের কাছে গিয়ে তে চায়ের কাপটা রেখে দেয়। আপনার চা। শার্টের কলার ঠিক করতে করতে জাঙ্কুক থেকে চায়ের কাপটি রেখে দিতে বলল। তে জাঙ্কুকের দিকে গভীরভাবে খেয়াল করে দেখলো কালো শার্ট পরা অবস্থায় তাকে একদম মারাত্মক লেভেলের লাগছে। ফর্সা শরীরে কালো শার্ট পরা দেখে মনে হচ্ছে এই কালো রং যেন তার জন্যই সুন্দর। কোনো কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে চুপটি করে বেরিয়ে আসতে লাগেতে। এমন সময় জাঙ্কুক তাকে বলে উঠল, এই মেয়ে, আমাকে আমার ঘড়ি খুঁজতে একটু হেল্প করবে? এদিকে এসো। তে খেয়াল করে দেখলো জাঙ্কুকের ঘড়ি টেবিলের উপরে রাখা আছে। টেবিলের উপর থেকে ঘড়িটা নিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। তখনই জাঙ্কুক কাপটি মেরে তের হাত ধরে ফেলে। তেকে কাছে টেনে তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। অতঃপর আস্তে আস্তে তের শরীরটা নিজের দখলে নেয়। তে অনেকবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে ছাড়াতে পারছে না। জাঙ্কুকের মধ্যকার নেশা যেন আরো বেড়েই যাচ্ছে। তেকে পাজা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার পুরো শরীরে নিজের গভীর স্পর্শ করতে থাকে। তের পুরো শরীর শিউরে উঠে, নিজেকে কোনোভাবে ছাড়াতে পারছে না। জাঙ্কুক এবার উঠে দাঁড়িয়ে একটা একটা করে তার শার্টের বোতাম খুলতে থাকে। এরই মধ্যে তার ফোন বেজে উঠল। নিজেকে কোনো রকম ভাবে সামলে ফোনটা রিসিভ করলো। জরুরি কল আসার সাথে সাথে তাকে বেরিয়ে পড়তে হয়। তেও নিজের পরিহিত কাপড় ঠিক করে নিল। ঘরের এলোমেলো হয়ে থাকা সব জিনিস গুছিয়ে মাত্রই বিছানায় গা এড়িয়ে দিল। এরই মাঝে কাজের বুয়া এসে বলল তার মা এসেছে তার সাথে দেখা করতে। নিয়ম অনুযায়ী বিয়ের পরের দিন মেয়েকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম থাকে, কিন্তু তের ক্ষেত্রে তা একেবারে অন্যরকম হলো। জাঙ্কুক অফিসের কাজে ব্যস্ত থাকাতে সেটা সম্ভব হলো না। তের মা তেকে একাই নিয়ে যেতে চাইলে তার শাশুড়ি এতে অমত প্রকাশ করে। সেজন্য তের মা আর জোর করলো না। সন্ধ্যা লাগার কিছুক্ষণ আগেই তের মা ফিরে গেল। রাতের বেলা
সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। তে তখনও খায়নি, জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে একসাথে খাবে বলে। ঘড়ির কাঁটায় একটা ছুঁয়ে ছুঁয়ে জাঙ্কুকের আসার কোনো নামই নেই। তের চোখ জোড়া লেগে আসছে। হঠাৎ করে কখন ঘুমিয়ে পড়লো সেই খেয়াল নেই তার। ঘুমের মাঝে সে অনুভব করলো তাকে গভীরভাবে কেউ জোরে স্পর্শ করছে। ঘুমের মধ্যে তার শারীরিক উত্তেজনা বৃদ্ধি পায়। আচমকা চোখ খুলে দেখে জাঙ্কুক তার অধরে নিজের ভালোবাসা পরশকে দিচ্ছে। তের এভাবে জেগে ওঠা দেখে সে পাশ কেটে শুয়ে পড়লো। তেও শোয়া ছেড়ে বসে পড়লো। তের নিঃশ্বাসের গভীরতা অনেক বেড়ে গেছে। জাঙ্কুকের কানে তা স্পষ্ট ভাসছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জাঙ্কুক তেকে বলে উঠল, তে তুমি কালকে কি যেন একটা বলতে চেয়েছিলে। আপনি তো জানেনই কি বলতে চাই, তাহলে আজ আবার জিজ্ঞাসা করছেন কেন? আমি যেটা আন্দাজ করছি ওইটাই ঠিক। তার মানে তুমি সত্যি অন্য কাউকে ভালোবাসো। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? আমাকে তো আপনি বলার কোনো সুযোগই দেননি। এখন যদি আপনি ভাবেন আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে তাই, আমি অন্য কাউকে ভালোবাসি। এতে আপনার সমস্যা হওয়ার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। বাদ দিন, খাবার নিয়ে আসছি, খেয়ে নেবেন। তে বিছানা থেকে নিচে নেমে যেতে লাগে। তখনই জাঙ্কুক তার হাত ধরে তাকে আটকে দিয়ে বলে উঠল, তার আগে বলো প্লিজ, তুমি আমাকে কে বলতে চাচ্ছিলে? বললাম তো বাদ দিন। জাঙ্কুক তের হাত শক্ত করে চেপে ধরলো। তুমি কি বলবে নাকি কালকের মতো আবার জোর খাটিয়ে সবটা আদায় করব? ছাড়ুন, ব্যথা করছে। তার আগে বলতে বলেছি, বলো সত্যি কি তুমি কাউকে ভালোবাসো নাকি অন্য কিছু বলতে চাচ্ছিলে? এবার তে সামান্য চেঁচিয়ে বলল, না আমি অন্য কাউকে ভালোবাসি না, আমি আপনাকে অন্য কিছু বলতে চাচ্ছিলাম। কিন্তু নিজের শারীরিক চাহিদা মেটানোর নেশায় আপনি এতটা নেশাগ্রস্ত ছিলেন, আপনি আমার কোনো কথা শুনতে চাননি। তাহলে এখন কেন বারবার জিজ্ঞাসা করছেন? জাঙ্কুক তের হাত ছেড়ে দিল। সত্যিই তো, সে নিজের শারীরিক চাহিদা মেটানোর নেশায় এতটাই ক্ষুধার্ত ছিল যে অন্য কারো কথাই তার কানে লাগছিল না তখন। আর এখন নীলজের মতো কেন বারবার জিজ্ঞাসা করছে? তে জাঙ্কুকের জন্য খাবার নিয়ে রুমে আসলো। জাঙ্কুকের দিকে খাবার এগিয়ে দিয়ে তাকে খেয়ে নিতে বলে। কিন্তু যতক্ষণ না তে তার মনে গেঁথে রাখা কথাগুলো বলবে ততক্ষণ জাঙ্কুক কিছুতেই খাবে না। এটাই তার শেষ কথা। তে যেই দেখলো জাঙ্কুকের জেদের কাছে সে আর পারবে না, অবশেষে সে মুখ ফুটে বলতে শুরু করলো, জানেন আমি ছোটবেলা থেকে পড়াশোনা অনেক ভালোবাসি। আমার আব্বুর অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে একজন ভালো ডাক্তার হব। আমিও বেশ স্বপ্ন পূরণে মনোযোগী ছিলাম, কিন্তু ভাগ্য আমার সাথে খুব খারাপ একটা খেলা করলো। এক নিমেষেই যেন সবটা শেষ হয়ে গেল। কথাগুলো শেষ করতেই তীর চোখ বেয়ে এক ফোঁটা অস্ত্র ঝরে পড়লো। জাঙ্কুকের তের জন্য খুব খারাপ লাগলো। সে তের হাতে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বলল, তার মানে তুমি এটাই বলতে চাচ্ছিলে যে তুমি পড়াশোনা করতে চাও, তাই তো? তে মাথা নেড়ে হ্যাঁ বলল। এই কথা, তুমি কাল থেকে টিউশনে যাবে, আমি সব ঠিক করে দিচ্ছি। আর এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কেমন? জাঙ্কুকের এই কথা শুনে তের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। সে কখনোই ভাবতে পারেনি তার পড়াশোনার বিষয়টা জাঙ্কুক এত সহজে মেনে নেবে। জাঙ্কুককে সে আলতো করে জড়িয়ে ধরলো। জাঙ্কুকও তাকে নিজের বুকে জড়িয়ে নিল। খুব সকালে জাঙ্কুকের মা বাবা গ্রামের বাড়ি চলে যাবে, তাই বেরিয়ে গেল তাদের বাড়ির কাজের লোক। লতার ছেলে অসুস্থ, তাই কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই আজ সেও আসেনি। এত বড় বাড়িতে তে আর জাঙ্কুক আজ একা। রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করছে তে। এমন সময় জাঙ্কুক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার গিবাদে সে নিজের ভালোবাসা পরশ এঁকে দিতে থাকে। জাঙ্কুকের আচমকা এরকম কাণ্ডতে তে চমকে ওঠে। জাঙ্কুককে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছেন? কি আবার? বউকে আদর করছি? আমার বউ আমি যখন খুশি আদর করব, এতে তোমার কি? জাঙ্কুকের মুখে বউ ডাক শুনে তের বুকে ধুকধুক শুরু হয়ে গেল। বাসর রাতেই তো জাঙ্কুক তাকে বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে। তার পক্ষে তাকে বউ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে কি সে তাকে বউ হিসেবে মেনে নিচ্ছে? নিজের মনের মধ্যে এক অজানা ভালো লাগা কাজ করলো তের। ব্রেকফাস্ট করে জাঙ্কুক তেকে টিউশনের জন্য ভর্তি করাতে নিয়ে গেল। 3 মাস পরে তার এসএসসি পরীক্ষা, আর এরপরে অ্যাডমিশন। নিজের সব স্বপ্ন পূরণ করতে হলে এখন পড়াশোনা ছাড়া অন্যদিকে একদম খেয়াল করা যাবে না। সময় অনেক কম, কেটে গেল 1 মাস। সব কিছু অনেক ভালোভাবে যাচ্ছিল। তে তো পুরোই জাঙ্কুকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। জাঙ্কুককে দেখেও তার মনে হয় সেও তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাদের দুজনের মধ্যে এখনো অবধি কেউ তাদের মনের কথা প্রকাশ করতে পারেনি। অন্য 4-5টা স্বামী স্ত্রীর মতো তাদের সম্পর্ক স্বাভাবিক থাকলো। এর মধ্যে সবার আগে থাকা উচিত ছিল ভালোবাসা।
বিপরীত লিঙ্গের দুজন মানুষ পাশাপাশি থাকলে এই যে শারীরিক আকাঙ্ক্ষা জেগে ওঠা, যা তার ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু কাউকে ভালোবাসা অনেক কঠিন। তে বসে বসে তারপর নোটগুলো করছে, এমন সময় তার মাথার মধ্যে কেমন জানি ঘুরে উঠল। বেশ কিছুদিন ধরে শরীরটা তেমন ভালো যাচ্ছে না, মাঝে মাঝে শরীর খারাপ লাগছে। ডাক্তার দেখে বলেছে শরীর দুর্বল, হয়তো রাজাকার কারণে এমনটা হয়েছে। আজকাল জাঙ্কুক বেশি রাত অবধি বাইরে থাকে না, 10টার মধ্যে বাসায় ফিরে আসে। আগে তো রাত 1টা 2টার আগে কখনোই বাসায় ফিরতো না, বন্ধুদের সাথে হই হুল্লোড়ে মেতে থাকতো। তার এতটা সেন্স দেখে তো তার বন্ধুরা তাকে নিয়ে নানা রকমের মজা করতেই থাকে। আজও জাঙ্কুক তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। সে রুমে এসে দেখলো তে রুমের কোথাও নেই। তার বুকের ভিতর ধপ করে উঠল। এই সময় তো তে নিজের রুমে থাকার কথা, তাহলে ও কোথায় গেল? জাঙ্কুকের মনে হলো তে ছাদে থাকতে পারে। জাঙ্কুক ছাদে গিয়ে দেখলো তার ভাবনায় সত্যি। তে একা একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। জাঙ্কুক তেকে চমকে দিবে বলে চুপি চুপি গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তে বুঝতে পারলো জাঙ্কুক এসেছে। এইভাবে কিছুক্ষণ নীরব থাকার পরে জাঙ্কুক তেকে তার সামনের দিকে ঘুরিয়ে কাঁধে হাত রেখে বলল, তোমাকে আমি রাতে ছাদে আসতে নিষেধ করেছিলাম, ভুলে গেছো? তে হাত থেকে জাঙ্কুকের হাত সরিয়ে জাঙ্কুকের বুকে মাথা রেখে বলল, জানেন, আমি যখন ছোট ছিলাম কোনো কারণে আমার কান্না না থামলে আমার আব্বু আমাকে ছাদে নিয়ে গিয়ে ঝলমলে তারাগুলো দেখিয়ে আমাকে রূপকথার গল্প শোনাতো। আর আমিও আব্বুর গল্পগুলো শুনতে শুনতে কান্না থামিয়ে চুপটি করে আব্বুর কোলেই ঘুমিয়ে পড়তাম। জাঙ্কুক বুঝতে পারলো তের তার বাবার কথা ভেবেই অনেক মন খারাপ। তার মন ভালো করতে জাঙ্কুক তাকে বলল, চলো আজ তোমার পছন্দের খাবারটা খেয়ে আসি। মানে এখন? হ্যাঁ, তো কি হয়েছে? জাঙ্কুকের এই কথা শুনে তেহের মনটা হালকা হয়ে গেল। নতুন করে প্রেমে পড়লো জাঙ্কুকের। মানুষটা এমনই, তাকে দেখে যে কেউ হাজারবার তার প্রেমে পড়তে বাধ্য। তে নিচে এসে কালো রঙের কুর্তি, কপালে কালো টিপ, চুলগুলো সুন্দর করে সেট করে নিল। দেখতে বেশ সুন্দরই লাগছিল। জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলে উঠল, তোমাকে যে সুন্দর লাগছে, আমি নিজেকে কিভাবে ঠিক রাখবো? খাওয়ার বদলে গোসল করার কাজ সারতে হবে নাকি? জাঙ্কুকের কথাতে তে লজ্জা পুরো লাল হয়ে যায়। আর কথা না বাড়িয়ে তারা বাইরে চলে আসলো। জাঙ্কুক কাছে বাইক নিয়ে বেরোবে বলে ঠিক করেছে। জাঙ্কুক সচরাচর বাইক নিয়ে খুব কম বের হয়। অতপর দুজনে কিছুটা সুন্দর সময় পার করলো বাইরে। বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। জাঙ্কুক ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। আর শরীর ক্লান্ত লাগায় তে বিছানায় গা এড়িয়ে দিল। এমন সময় জাঙ্কুকের ফোন বেজে উঠল। তে একবার ভাবলো অন্যের ব্যক্তিগত জিনিসে হাত না দেওয়াই ভালো। আবার ভাবলো জাঙ্কুক তো তার স্বামী, ওর সব জিনিসের উপর সম্পূর্ণ অধিকার আছে তার। ফোন ধরতে ধরতেই কেটে গেল। তে খেয়াল করলো নঞ্জি নামের কেউ ফোন করেছিল। তার মন কেমন জানি সায় দিল না। জাঙ্কুক ফ্রেশ হয়ে তের পাশে এসে তেকে জড়িয়ে ধরে এক ঝটকা নিজের বুকে টেনে নিল। তের চুলো বিনি কাটতে কাটতে বলল, তে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু সঠিক সময় না পাওয়ায় কিছুতেই বলতে পারছি না। আজও সে সঠিক সময় হয়নি, তবুও তোমাকে আমি আজকেই বলতে চাই। সময় বসন্ত এখনো না আসলেও আমার মনের বসন্ত শুরু হয়ে গেছে সেই দিন থেকে, যেদিন তোমাকে আমি নিখুঁতভাবে দেখেছি। যেমন বসন্তকালে গাছের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার জন্ম হয়, চারপাশটা শুধু সবুজে ভরে ওঠে, রঙিন হয়ে যায়, ঠিক তেমনি আমি চাই আমার পুরনো স্মৃতি ঝরে গিয়ে নতুন করে আমার জীবন রঙিন হয়ে যাক। আর আমি তোমার হাত ধরে সবটা নতুন করে শুরু করতে চাই। আমার মনে হয়তো অকালে বসন্ত এসেছে, কিন্তু এই বসন্তের আগমন শুধু তোমার জন্যই। তে, আব্বু যখন তোমাকে বিয়ের কথা বলে তখন আমি অমত প্রকাশ করলেও বিয়ের পরে প্রতিটা দিন আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি। তোমার ওই মায়াবী চোখ, গোলাপি ঠোঁটের নরম মুচকি হাসি, যা প্রেমে পড়ার জন্য যথেষ্ট ছিল। আর সেই আমি তোমার প্রেমে পড়তে বাধ্য হয়েছি। বলতে, তুমি কি প্রতিটা দিন বসন্তের ন্যায় আমার জীবনটা পরিপূর্ণ করতে পারবে? আমি তোমাকে আমার মনের বাগানের রঙের ফুল হিসাবে ফোটাতে চাই। তুমি কি ফুটবে না আমার বাগানের ফুল হয়ে? এতক্ষণ তে গভীর মনোযোগের সাথে জাঙ্কুকের কথাগুলো মনের মাঝে মিশিয়ে নিচ্ছিল আর খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল। তার কথা যেন এক অজানা অনুভূতির ছোঁয়া ছিল, যেটা একদিকে শান্তি দেয় আবার অন্যদিকে অদ্ভুত এক অস্থিরতার জায়গায়। তে হালকা কাঁপাসারে জাঙ্কুককে বলল, যদি আপনি মনে করেন আপনার মনে অকাল বসন্তের ছোঁয়া লাগার কারণ আমি, তাহলে হ্যাঁ, আমি সারা জীবন সেই কারণ হয়ে থাকতে চাই। আপনি যদি চান
আমি আপনার মনের বাগানে ফুল হয়ে ফুটি, তাহলে আমি আপনার বাগানের ফুল হয়ে ফুটতে চাই। জাঙ্কুক তের কপালে তার ভালোবাসা পরশিকে দিয়ে বলল, তাহলে আমি হব সেই সূর্যের আলো, যে প্রতিদিন তোমার পাপড়িতে ভালোবাসার রোদ ছড়িয়ে দিবে, যাতে তুমি শুধু আমার জন্যই ফুটে থাকো। তে জাঙ্কুককে আর শক্ত করে জড়িয়ে ধরলো। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। তের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখনো মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে। পড়াশোনা, সংসার এইসব নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছে সে। তে জাঙ্কুককে সারপ্রাইজ দিবে, তাই তার অফিসে যাবে বলে ঠিক করলো। এর আগে জাঙ্কুক তাকে অফিস দেখানোর কথা অনেকবার বললো, তে যেতে চায়নি। তাই সে ঠিক করলো জাঙ্কুককে না বলে হুট করে অফিসে গিয়ে তাকে চমকে দিবে। যেমন ভাবনা তেমন তার কাজ। রেডি হয়ে তার শাশুড়িকে বলে বেরিয়ে পড়লো। রাত 10টার মধ্যেই বাসায় ফিরল জাঙ্কুক। তেকে রুমে না দেখে এদিক ওদিক খুঁজতে লাগলো। ছাদে গিয়ে দেখলো তে ছাদেও নেই। মেয়েটা গেল কোথায়? মমের রুমে গিয়ে দেখি ওখানেই আছে হয়তো। জাঙ্কুক তার মায়ের রুমের দরজার কাছে থেকে বলল, মম, তুলি কি কোথাও বেরিয়েছে? ওকে কোথাও দেখছি না। কি বলছিস তুই? তে তো তোকে সারপ্রাইজ দিবি বলে অফিসে গিয়েছিল। তে অফিসে যায়নি? ওর তো তোর সাথে ফেরার কথা ছিল। এরই মাঝে তাদের বাড়ির কাজের মেয়ে এসে জাঙ্কুককে বলে উঠল, ছোট সাহেব, ছোট ম্যাডাম তো সেই কখন আইসা পড়ছে। কেন সাহেব, ছোট ম্যাডাম ঘরে নেই? কি বলিস তুই? বৌমা কখন ফিরল? কই, আমার সাথে তো একবার দেখা করেনি। জাঙ্কুকের তো এবার চিন্তা হচ্ছে। এদিকে তার মা বলছে তার সাথে দেখা করতে অফিসে গিয়েছিল, একসাথে ফিরবে বলেছে। আবার লতা বলছে সে তো অনেকক্ষণ আগেই ফিরেছে। তার মা না হয় তাকে ফিরতে দেখেনি, কিন্তু লতা তো দেখেছে, তার মানে সে ফিরেছে। কিন্তু পুরো বাড়ি খুঁজে দেখার পরেও তো তেকে কোথাও পাওয়া গেল না। তাহলে তে কোথায় গেল? এর মধ্যে জাঙ্কুকের মনে হলো ফোন করলেই তো সব ধোঁয়াশা কেটে যায়। তড়িঘড়ি করে তের নাম্বারে ফোন করলো। রিং হচ্ছে, আওয়াজ তো মনে হচ্ছে তাদের রুম থেকে আসছে। জাঙ্কুক রিংয়ের আওয়াজ অনুসরণ করতে করতে তার রুমে গিয়ে দেখলো তের ফোন বিছানাতেই আছে। তের ফোন তো এখানে, তাহলে তে কোথায়? জাঙ্কুকের মন কেমন জানি সায় দিচ্ছে না। তার মনে হচ্ছে তে কোনো বিপদে পড়েছে। এসব ভাবনার মাঝে খেয়াল করলো তের ফোনের নিচে কোনো একটা কাগজ চাপা রাখা। সে ভাঁজটা খুলে দেখলো কিছু লেখা, শুরুতে সালাম নেবেন। আমি আপনাদের কাউকে কষ্ট দিয়ে এইভাবে চলে দিতে চাইনি, কিন্তু কি করতাম বলেন? আমি যে প্রথম থেকে শুধু একজনকেই ভালোবাসি, আমি তাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারছিলাম না। তাই আজ আমি ওর হাত ধরে সারা জীবনের জন্য আপনার জীবন থেকে চলে গেলাম। আমাকে ক্ষমা করবেন জাঙ্কুক, আমি পাইনি অকাল বসন্তে আপনার মনের বাগানের রঙিন ফুল হয়ে ফুটতে। আর হ্যাঁ, আব্বা আম্মাকে বুঝিয়ে বলবেন, ওনারা অনেক ভালো। আমাকে এই কয়েকদিনে অনেক ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। আমি জানি তাদেরকে কষ্ট দিয়ে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি, তবুও এটা ছাড়া আমার আর কিছু করার ছিল না। আর আপনি তো আমাকে না চাইতেও বিয়ে করেছিলেন। আজ থেকে আপনি মুক্ত। তে নামক বাধা আপনার জীবনে নেই। আমি চাই আপনি ভালো থাকুন, প্লিজ ভালো থাকবেন। আমার আপনার কাছে একটাই অনুরোধ, আমার কথা ভেবে কষ্ট পাবেন না। ইতি তে। চিঠিটা পড়তে পড়তে অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে জাঙ্কুকের। তার মা তাকে জিজ্ঞাসা করাতে কোনো উত্তর দিল না। সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তার মা তার কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে বাবা? কি লেখা আছে এখানে? মা কোথায়? জাঙ্কুক অগ্নি ভরা রক্তাক্ত চোখে তার মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, নাম নেবে না মা। ওই মেয়ের নাম আমার সামনে আর কোনোদিনও যেন ভুলে উচ্চারণ না করো। কথাটি বলে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো জাঙ্কুক। জাঙ্কুকের হাতে থাকা চিঠিটা তার মা নিয়ে সবটা পড়ে দেখলো। জাঙ্কুকের মা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তে এরকমটা করতে পারে, কিন্তু যেটা চোখের সামনে ঘটেছে সেটা কিভাবে অবিশ্বাস করবে। সেদিনের পরে তের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার কেটে গেল 7 বছর। সবাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু জাঙ্কুক আজও নিজেকে স্বাভাবিক করতে পারেনি। তে ওইভাবে চলে যাওয়া সে মানতে পারেনি। সকলের সামনে তেকে ভুলে থাকার অভিনয় করলো। মনে মনে আজও তের জন্য তার বুক দুমড়ে মুছে যায়। অল্প সময় তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। মনের গভীর থেকে গভীরতম জায়গায় শুধু তের নাম লেখা আছে। যে ছেলে কোনোদিন সিগারেট ছুঁয়ে দেখেনি, সেই ছেলে কিনা রাত হলেই নেশা নিয়ে পড়ে থাকে। অফিসের ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল না হয় অনেক রেগে আছে জাঙ্কুক। অন্ধকারে একা একা অফিসে তার কেবিনে বসে আনমনে সিগারেট টেনে যাচ্ছে সে। হঠাৎ আলো জ্বলে উঠল। প্লিজ ভাই, আমাকে ডিস্টার্ব করিস না, একটু একা থাকতে দে। এইভাবে আর কতদিন নিজেকে তিলে তিলে শেষ করবি তুই?
ওই একটা মেয়ের কথা ভেবে তুই সারা জীবন এইভাবে কাটিয়ে দিতে পারিস না। যে গেছে সে গেছে, মনে কর সে তোর লাইফে কোনোদিনই ছিল না। জাঙ্কুক লাফিয়ে ওঠে শোভনের গলা চেপে ধরে বলল, তুই কি বললি? আমি তোকে ভুলে যাব? আর একদিন যদি তোর মুখে এই কথা শুনেছি তাহলে সেদিন আমি ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। তোকে আমি শেষ করে ফেলবো। এদিকে শোভন জাঙ্কুকের কাছ থেকে তাকে কিছুতেই ছাড়াতে পারছে না। শোভনের ছটফট করা দেখে জাঙ্কুক তাকে ছেড়ে দিল। জাঙ্কুক আর দাঁড়ালো না, বাইরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। আজকাল অনেক রাতে বাড়ি ফিরে সে আবার কখনো কখনো রাত বাইরে কাটিয়ে দেয়। এক হাতে মদের বোতল, আরেক হাত দিয়ে ডায়েট করছে জাঙ্কুক। নিজে নিজে অনুভব করলো সে আর নিজের কন্ট্রোলে নেই। মাথার মধ্যে কেমন জানি ঘুরছে, চোখগুলো ঝাপসা হয়ে চারপাশে অন্ধকার নেমে আসছে। কোনো রকমে বাসায় ফিরল সে, নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। তখনই গভীর ঘুমের মাঝে হারিয়ে গেল সে। সকালবেলা তার মায়ের ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে মম? এত সকালে ডাকছো কেন? ফ্রেশ হয়ে নিচে আয়, তোর বাবা তোকে ডাকছে। জাঙ্কুক তার বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে, আর তার বাবা তার সামনে দাঁড়িয়ে থেকে বলে উঠল, তুমি গতকাল ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করেছো তাই না? ক্লায়েন্টের সাথে এইভাবে খারাপ ব্যবহার করলে তারা কখনো তোমার সাথে বিজনেস ডিল করবে না। তুমি খুব ভালোভাবে জানো জাঙ্কুক, ব্যবসাটা আমি অনেক কষ্টে তিলে তিলে দাঁড় করিয়েছিলাম। তুমি এইভাবে সবটা শেষ করে দিও না। একের পর এক লস হতেই আছে। এইভাবে চললে কিন্তু আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। তোমাকে শেষবারের মতো আমি কথাগুলো বললাম, আজকেও যদি ক্লায়েন্ট তোমার রাগের কারণে কোনো ডিল করতে না চায় আমি কিন্তু তোমাকে ছাড় দিব না। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। আর শোনো, আজ তাড়াতাড়ি বাসায় ফিরবে। তোমার আঙ্কেলের বাসায় নিমন্ত্রণ রয়েছে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছে। আমি কথা দিয়েছি যে তুমি যাবে। প্লিজ প্লিজ সবার সামনে আমার নাক কাটা দিও না। জাঙ্কুক তার বাবার কথা কোনো কানেই নিল না। তার এই লোকটাকে একদম সহ্য হয় না। সে মনে করে তার বাবার কারণে আজ তার এই হাল। উনি যদি তাকে বিয়ে করতে না বলতেন তাহলে হয়তো তার সাথে এরকমটা হতো না। এই ব্যস্ত শহরে ট্রাফিক জ্যাম নিত্যদিনের খুবই সাধারণ একটা সমস্যা। ব্যস্তবহুল এই শহরে যে যার যার মতো জীবনযাপন করছে। প্রায় 25 মিনিট ধরে ট্রাফিক জ্যামে আটকে আছে জাঙ্কুক। প্রতিদিন কোনো না কোনো একটা কারণে তার ক্লায়েন্ট মিস হয়ে যাচ্ছে। আর যদি ডিল ফাইনাল না করতে পারে তাহলে তার বাবা তাকে মেরিয়ে ফেলবে। বিরক্তির সাথে গাড়িতে বসে আছে, তখন খেয়াল করলো তার পাশে একটা গাড়িতে বসে ফুটফুটে বাচ্চা মেয়ে ভুলভাল কবিতা বলছে। কবিতা বলায় ভুল হলে এক ভদ্রলোক তার ফুলগুলো ধরিয়ে দিচ্ছে। মেয়েটিকে দেখে জাঙ্কুক আনমনে ভাবলো মেয়েটার বয়স হবে হয়তো 5 থেকে 6 বছর। কিছুক্ষণের জন্য মনে হলো তার ছোটবেলা হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় কবিতাগুলো অনেকবার পড়েও সে মনে রাখতে পারতো না। এই নিয়ে মমের কাছে কত বকা খেয়েছে সে। মেয়েটি ঠিক তার মতো, তাকে ওই ভদ্রলোকটা কতবার বলে দিচ্ছে, কিন্তু কিছুতেই মনে রাখতে পারছে না মেয়েটা। অজান্তে জাঙ্কুকের মুখে মুচকি একটা হাসি ফুটে উঠলো। অনেকদিন পরে সেইভাবে হাসলো। জ্যাম দ্রুত ছুটে গেল। জাঙ্কুক আর দেরি করলো না, গাড়ি টান দিল। অবশেষে আজ ক্লায়েন্টের সাথে জাঙ্কুকের কোম্পানি ডিল ফাইনাল হয়েছে। জাঙ্কুকের নিজের অনেকটা হালকা লাগছে। আজ কোনোভাবে ডিল ক্যান্সেল হয়ে গেলে তার বাবা আজ তাকে শেষ করে দিত। বাবার কথা মতো জাঙ্কুক তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য অফিস থেকে বিকেলের মধ্যেই বেরিয়ে পড়ল। আকাশে মেঘ ধরেছে, হঠাৎ করে ঝুম বৃষ্টি আসতে পারে। প্রকৃতি বাধা মানল না, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মাঝে জাঙ্কুক ড্রাইভ করছে। হঠাৎ তার গাড়ির সামনে এক বাচ্চা মেয়ে দাঁড়িয়ে পড়ে। সে তাড়াতাড়ি করে ব্রেক চাপলো, আর একটু হলে দুর্ঘটনা ঘটে যেত। জাঙ্কুক সচরাচর বৃষ্টি খুব একটা পছন্দ করে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও বৃষ্টির মাঝে গাড়ি থেকে বেরিয়ে বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে কিছু বলতে যাবে। ঠিক তখনই জাঙ্কুকের মনে হলো, আরে এটা তো সেই মেয়েটা যে ভুলভাল কবিতা বলছিল। এই আঙ্কেল, আমাকে একটু হেল্প করো প্লিজ। বাচ্চা মেয়েটি হাত জোর করে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, তুমি এইভাবে ভিজছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। আঙ্কেল, আমার বাসা আর একটু সামনে, আমাকে বাসা পর্যন্ত ছেড়ে দাও না। আমার পচা মাম্মা আমাকে একটু ভালোবাসে না। সে কখন স্কুল ছুটি দিয়েছে, এখন আমাকে নিতে আসেনি। মাম্মা সবসময় লেট করে। মেয়েটির এত মিষ্টি কথা শুনে জাঙ্কুকের মন জুড়িয়ে গেল। এইটুকু মেয়ে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে ভাবতে তার অবাক লাগছে। জাঙ্কুক আর কিছু না বলে মেয়েটাকে করে তুলে গাড়িতে বসিয়ে দিল। পুরোটাই ভিজে গেছে। জাঙ্কুক ড্রাইভ শুরু করলো। মেয়েটি বলতে লাগলো, জানো আঙ্কেল, আমার বৃষ্টি একদম ভালো লাগে না, কিন্তু পচা মামার জন্য আমাকে ভিজতে হলো। জাঙ্কুকের এত বৃষ্টি ভালো লাগে না। জাঙ্কুক মেয়েটির সাথে তার আরও একটা মিল খুঁজে পেল। মেয়েটাকে দেখো তার বড্ড কাছের কাছে লাগছে, মনে হচ্ছে তাকে খুব করে চেনে। আঙ্কেল, এখানেই থামো, চলে এসেছি। জাঙ্কুক গাড়ি থামিয়ে মেয়েটিকে কুড়ে তুলে নিয়ে তার বাসার গেট অবধি নিয়ে গেল।
কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর একজন মধ্য বয়সী মহিলা এসে দরজা খুলতেই মহিলাটি বলতে শুরু করলো, তাহিয়া সোনা, তুই এভাবে ভিজতে ভিজতে একা এসেছিস? তোর মাম্মা তোকে নিতে চায়নি? বাচ্চাদের উপর আপনারা এত কেয়ারলেস কিভাবে হতে পারেন? এই একা একটা বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে আপনারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন, আর এদিকে কাজের মধ্যে আপনারা ভুলে যান যে স্কুল ছুটির পর বাচ্চাটাকে নিয়ে আসতে হবে। এই ব্যস্ত সময় আপনাদের এটুকু সেন্স না রাখলে কিভাবে হবে বলেন তো? ভাগ্যক্রমে মেয়েটা আজ আমার কবলে পড়েছে। ধরুন আমার জায়গায় অন্য কোনো খারাপ লোকের হাতে পড়লে কি হতো? আর আমি যে ভালো তার কি গ্যারান্টি আপনারা দিতে পারবেন? তাই বলছি বাচ্চাদের খেয়াল রাখুন। জাঙ্কুকের এই কথাগুলো শুনে হতবাক চোখে তাকিয়ে রইল মহিলাটি। শুকনো কাশি দিয়ে মহিলা বলল, তোমাকে তো চিনলাম না বাবা, আমাকে চেনার কথাও না। আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। আপনাদের মেয়েটা আজ বিপদে পড়তে পারতো, সৃষ্টিকর্তা বাঁচিয়ে দিয়েছেন বলতে পারেন। কথাগুলো বলে জাঙ্কুক মেয়েটাকে মধ্য বয়সী মহিলার কাছে রেখে আসলো। মেয়েটির চোখে বড্ড মায়া ভরা ছিল, যে কেউ অল্পতেই তার মায়া পড়তে বাধ্য হবে। জাঙ্কুকের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। এইদিকে তেও তাহিয়ার কাছে এসে বলে উঠল, এই যে মা, আমি চলে এসেছি। আর জানো, তোমার মতো এত এত ছোট বাচ্চাদের সাথে আমার দেখা হয়েছে। তারা যেন অনেক অসুস্থ। আমি যদি তাদের ওষুধ না দিই তারা সুস্থ হবে কিভাবে বলো? রাগ করলে তো হবে না, তাই না? আর আমি জানি তো কি হয়েছে। তোমাকে তো তোমার আন্টি নিয়ে এসেছে, তাই না? আন্টি, ওকে নিয়ে আসতে কোনো সমস্যা হয়নি তো? মহিলার কাছ থেকে কোনো উত্তর পেল না দিয়ে উনি মাথা নিচু করে আছেন। তের আর বুঝতে বাকি নেই, রেগে গিয়ে তার সাথে থাকে। আপনি এতটা দায়িত্বহীন কিভাবে হতে পারেন? আপনাকে আমি কিসের জন্য রেখেছি যাতে আপনি আমার মেয়েটার দেখাশোনা করতে পারেন। কিন্তু আপনার মধ্যে দায়িত্ব বলতে কিছু কি আছে? আপনি সিরিয়াল দেখায় এতটাই মনোযোগী আর ব্যস্ত থাকেন যে কেউ কিছু বললে আপনি সেটা কান দিয়ে নেন না। আর একদিন যদি এই ভুল হয়েছে, সেদিন আমি আপনার বিষয় ভেবে দেখব। এখন আপনি আমার চোখের সামনে থেকে সরে যান গিয়ে খাবার রেডি করেন। এদিকে জাঙ্কুক তার আঙ্কেলের বাসায় এক প্রকারে গিয়ে ফেসে গেছে। আঙ্কেলের মেয়ে এক প্রকার গায়ে পড়া। যখন থেকে জাঙ্কুক এসেছে তখন থেকে তার পেছনে লেগে আছে। জাঙ্কুক এখান থেকে যেতে পারলে বাসে। জেনির চোখ কোনো রকমে এড়িয়ে জাঙ্কুক ছাদে আসলো। অনেকক্ষণ ধরে একটাও সিগারেট খাওয়া হয়নি। আকাশের দিকে তাকিয়ে জল জল তারা নজরে যেতে জাঙ্কুকের তের কথা মনে পড়ে গেল। তের মন খারাপ থাকলে ছাদে এসে অপলকভাবে তারার দিকে তাকিয়ে থাকতো। তেয়ে রেখে যাওয়া এমন স্মৃতির কারণে সম্ভবত জাঙ্কুক এক মুহূর্তের জন্য তেকে ভুলে থাকতে পারে না। সবার সামনে তেকে চরিত্রহীন স্বার্থপর বলল, আজও সে মনে করে তে একদিন না একদিন তার কাছে ফিরে আসবি। জাঙ্কুক এবার জাঙ্কুকের পরিবার সহ তার আঙ্কেলের বাসায় ডিনার করলো। কোনো রকম ডিনার সেরে বাসায় ফিরে তার চিরচেনা সবসময়ের সাথী মদের বোতল নিয়ে বসে পড়ল। জীবনে সবাই একা ফেলে চলে গেল, এই বোতল তাকে কখনো একা ফেলে যাবে না। তার একাকিত্বের সাথীও বলা যায়। সকাল হতেই তে তাহিয়াকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে নিয়ে স্কুলের জন্য রেডি করে দিল। আর সে নিজে গিয়ে তার মেয়েকে স্কুলে রেখে আসবে প্রতিদিন। অবশ্য সায়নো তার মেয়েকে স্কুল পর্যন্ত নামিয়ে দেয়। আসতে ফিরে থাকায় সে মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে ঠিক করলো। সায়নো তাদের বাড়ির মালিক, বাবা মারা যাওয়ায় এই বাড়িতে থাকার মতো কেউ নেই বলেই ভাড়া রেখেছে। তে তার মেয়েকে ছেড়ে দিয়ে হসপিটালে চলে গেল। আজ অবশ্য সে ফাঁকা আছে। আজ সে কোনো রোগী দেখবে না, সব অ্যাপয়েন্টমেন্ট অন্য ডক্টরের উপর চাপিয়ে দিয়েছে। নিজের চেম্বারে বসে থেকে কিছু রোগীর রিপোর্ট চোখ বুলিয়ে নিচ্ছে। এর মধ্যে একজন স্টাফ এসে থেকে বলল, ম্যাডাম, একজন পেশেন্ট আপনাকে দিয়ে চেক আপ করাতে চায়। আমি অবশ্য অনেকবার ওনাকে বলেছি যে আপনি কোনো পেশেন্ট দেখবেন না, তবু উনি আপনার মেডিকেল হিস্ট্রি দেখে আপনাকে দিয়ে চেক আপ করাতে চায়। কোনোভাবে ওনাকে মানানো যাচ্ছে না, এক প্রকারের সাইকোই মনে হচ্ছে। জানোই তো আজকে সব অ্যাপয়েন্টমেন্ট আমি বাতিল করে দিয়েছি। তারপরও কোন আন্দাজে তুমি আমার কাছে এসে এসব কাহিনী শোনাচ্ছ? যাও গিয়ে না করে দাও। বলো গিয়ে, ম্যাডাম আজ বিজি আছে। তেয়ের কথা মতো স্টাফ তার চেম্বার থেকে বেরিয়ে গেল। একটু পরেই তেয়ের কাছে একটা ফোন আসে। হসপিটাল কর্তৃপক্ষের ফোন ছিল। ফোন করে তেকে বিভিন্ন প্রকারের হুমকি দিল। যদি সে ওই পেশেন্টকে না চেক আপ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা বাধ্য হবে। তেও আর কিছু বলল না, পেশেন্টকে দেখতে আসলো। তে চেয়ারে উল্টো দিকে ঘুরে বসে আছে। এমন সময় দরজায় কেউ কড়া নাড়লো। তে তাকে ভেতরে আসতে বলল, আপনি কেমন ডাক্তার? হ্যাঁ, পেশেন্টের কথা শোনো, আপনি পেশেন্ট দেখতে চান না? ডাক্তার হয়ে যদি পেশেন্টের সমস্যায় না বোঝেন তাহলে আপনার এই সাদা ইউনিফর্ম পরার কোনো মানেই হয় না। উল্টো দিক ঘুরে বসে আছে তে। লোকটার আওয়াজ তার বড্ড কাছে লাগছে। এসি চলার মাঝেও তে শরীর থেকে ঘাম বেরোচ্ছে, গলা পুরো শুকিয়ে এসেছে।
চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলল। মুখ থেকে তার কোনো আওয়াজ বের হচ্ছে না, একদম চুপ করে বসে আছে। কিন্তু তার চুপ করে থাকা সেই লোকটা সহ্য হলো না। এই যে মিস, ওই দিকে ওইভাবে ঘুরে আছেন কেন? আমার দিকে তাকান। ও, ভয় পেয়েছেন বুঝি? ভয় তো পাবেনি, কেননা জীবন জাঙ্কুককে আপনি ইগনোর করতে চাচ্ছিলেন। যেই হসপিটাল কর্তৃপক্ষ হুমকি দিয়েছে সেই খাপটি মেরে বসে আছেন। ইগনোর করার আগে জানা দরকার ছিল বিপরীত প্রান্তে কে আছে। তীর তো এইবার নাজেহাল অবস্থা। মাথার মধ্যে কেমন ঝাপটি উঠল, যা থেকে বাঁচতে এতগুলো বছর এই শহর থেকে এতটা দূরে ছিল। আর 1 মাস না হতেই এই ব্যক্তির সাথে এইভাবে দেখা হবে ভাবতে পারেনি। তার আর এটাও বুঝতে বাকি থাকলো না হসপিটাল কর্তৃপক্ষ তাকে এইভাবে হুমকি কেন দিল। নিজের মধ্যকার সব সংশয়, সব ভয় দূর করে অবশেষে জাঙ্কুকের দিকে ঘুরে বসলো। জাঙ্কুক পুরোই অবাক হয়ে তীর দিকে তাকিয়ে আছে। এটা কি কোনো স্বপ্ন নাকি সত্যি? কিছুই বুঝতে পারছে না সে। নিজের গায়ে একটা চিমটি কেটে দেখলো। হ্যাঁ, তার মানে এটা স্বপ্ন নয়, বরং সামনে বসে থাকা ব্যক্তিটি বাস্তবে তার সামনে। তীর সামান্য শুকনো কেসে জাঙ্কুককে বলল, বলেন আপনার কি সমস্যা? আমার হাতে বেশি সময় নেই। জাঙ্কুকের রাগ চরম পর্যায়ে চলে গেছে। মাথায় রক্ত ওঠা ভাব, কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার মতো অবস্থা। দেয়ালের সাথে নিজের হাত জোরে করে আঘাত করলো। তে কাঁপা কণ্ঠে জাঙ্কুককে বলল, কি করছেন? ব্যথা লাগবে তো? জাঙ্কুক তেকে চেপে ধরে বলল, তুই কি কম ব্যথা দিয়েছিস? তোর ব্যথার চেয়ে এই ব্যথা আমার কাছে কিছুই না। তুই আমার সাথে কেন এমনটা করেছিলি বল? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। নিজের মধ্যকার সব শক্তি খাটিয়ে জাঙ্কুক তীরের গা চেপে ধরে বলল, ভুল আমার হচ্ছে? ভুল তো তুই করেছিস। এটা ভুল বললেও কম, তুই জঘন্য পাপ করেছিস। এই পাপের ক্ষমা কিছুতেই হয় না। জাঙ্কুক তেকার শক্ত করে চেপে ধরে। তীর ব্যথাতে কাতরাতে থাকে। এইভাবে কিছুক্ষণ থাকার পরে জাঙ্কুক খেয়াল করে দেখলো তীর নিস্তব্ধ হয়ে পড়েছে, ঝিমোতে থাকে। এমনি চোখ বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাসের গভীরতা অনেক বেড়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ পরে তে জাঙ্কুকের উপর নেটিয়ে পড়লো। প্রথম দিকে জাঙ্কুক বিষয়টা গুরুতরভাবে না নিল। অনেক ডাকাডাকির পরও যখন তে চোখ খুলল না, তখন জাঙ্কুকের মধ্যকার হৃদস্পন্দন বেড়ে যায়। এই তে ওঠো, আমার কিন্তু এরকম নাটক একদম ভালো লাগে না। আমি তো জানি তুমি নাটকের সেরা, তোমাকে আর প্রমাণ করা লাগবে না। চোখ খুলো তে, তুমি শুনতে পাচ্ছ না? চোখ খুলো প্লিজ। সঙ্গে সঙ্গে নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস চলছে, কিন্তু কিছুতেই চোখ খুলে তাকাচ্ছে না। তার মানে অজ্ঞান হয়ে গেছে। অন্য ডক্টর এসে তেকে দেখলো এবং বলে উঠল, তে এখন ঠিক আছে, সামান্য প্যানিক হওয়ার কারণে এমনটা হয়েছে। মিস্টার জাঙ্কুক, তের হঠাৎ এইভাবে প্যানিক হওয়ার কারণ কি? আপনি তো তেকে দিয়ে চেক আপ করাতে এসেছিলেন তাই না? তো হঠাৎ তের কি হলো? তের শরীরে বেশ কিছু জায়গায় আঁচড়ের দাগ দেখতে পেলাম। আপনি আবার তের সাথে কিছু করেনি তো? জাঙ্কুক চোখ বন্ধ করে কিছু একটা ভেবে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তবুও নিজেকে শান্ত করতে পারলো না। ডাক্তারের উপর চেঁচিয়ে বলল, আপনি জানেন আমি কে? আমি জীবন জাঙ্কুক। আমার এক কথাতে আপনার এই সাদা ইউনিফর্ম বাতিল করে দিতে পারি। আর আপনি কি না আমাকে জানায় তাই বলছেন? আপনার সাহস হয় কোথা থেকে? আপনার মুখ যদি বন্ধ না রেখেছেন তাহলে আপনার খবর হয়ে যাবে বলে দিলাম। জানি গিয়ে নিজের কাজ করুন। ডাক্তার মাথা নিচু করে জাঙ্কুকের সামনে থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর টিপ করে তে তাকানোর চেষ্টা করছে। কোনো রকমে চোখ খুলে তাকালো সে। জাঙ্কুক তার সামনেই বসেছিল। তের দিকে অপলকভাবে তাকিয়ে সিগারেট টান দিচ্ছে। জাঙ্কুকের মুখে সিগারেট দেখে তে কিছুটা স্তব্ধ হয়ে গেল। এখন জাঙ্কুক তার সামনে। জাঙ্কুক তো এর আগে কোনোদিন সিগারেট ছুঁয়েও দেখেনি। আর সে কিনা তের জ্ঞান ফেরা দেখে জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে তের সামনে সরে গিয়ে বলে উঠল, অবশেষে তুই আমার সামনে ধরা দিলি। তাহলে আমি জানতাম তুই একদিন না একদিন আমার মুখোমুখি হবি, আর আমি সেদিন তোর থেকে সবটা শুনিয়ে ছাড়বো। বল, তুই আমার সাথে বেইমানি করছিলি কেন? বল। তেকে ধমক দিয়ে বলল সে, আর শোন, এইবার যদি নাটক করে অজ্ঞান হয়ে গেছিস তো খবর আছে। আজ সবটা না শুনে আমি কোথাও যাব না। তে উঠে চলে যেতে লাগে, কিন্তু জাঙ্কুক তার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছিস তুই? আজ তোর রেহাই নেই। তুই আজ আমার থেকে কোনোভাবেই পালাতে পারবি না। প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে ছাড়ুন প্লিজ। আপনি যদি আমাকে না যেতে দেন আমি কিন্তু চিৎকার করব। জাঙ্কুক হাসতে থাকে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। সে বলে উঠল, তুই আমার সাথে একই বিছানায় আমার শরীরের উপর শুয়ে থেকেও আমাকে চিনতে পারিসনি যে আমি কি করতে পারি? ও, চিনবি কীভাবে? চেনার জন্য তো সময় লাগে। তুই কি সেই সময় পর্যন্ত আমার সাথে ছিলি? আমি কাকি বাকি বলছি। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখ, তুই যদি মাইক নিয়েও চিল্লাস তোকে কেউ বাঁচতে আসবে না। তোর এই হসপিটাল আজ আমার দখলে। আমি যা বলবো
তাই হবে। তবু তোর থেকে আজ আমি সবটা শুনিয়ে ছাড়বো। তে কান্না করতে করতে হাত জোর করে জাঙ্কুককে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সাথে এমনটা করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি যার কারণে আপনি আমার সাথে এরকম করছেন? জাঙ্কুক চোখ বড় করে তের দিকে তাকিয়ে বলল, তুই আমার পুরো জীবন শেষ করে দিয়ে বলছিস কি ক্ষতি করেছিস? তুই ফ্যাল করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমি আপনার জীবন নষ্ট করেছি? আমি ভাবতেও পারিনি এতটা অকৃতজ্ঞ আপনি। জাঙ্কুক আবারও তের গাছ চেপে ধরলো, তবে একেবারে যে এবার হালকাভাবে ধরেছে। তুই কাকে অকৃতজ্ঞ বলছিস? অকৃতজ্ঞ আমি নাকি তুই? তে জাঙ্কুকের হাত নিজের গা থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি আমার গায়ে এইভাবে বারবার হাত দিতে পারেন না। আমার গায়ে একদম হাত দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনি এটা জানতে চান তো আমি আপনাকে কেন ছেড়ে চলে এসেছিলাম? কেন চিঠি পড়েননি আপনি? চিঠি তো আমি স্পষ্ট করে সবটা লিখেছিলাম, যেটা পড়েছেন ওটাই বাস্তব। এইতে একবার বলো না প্লিজ, যে চিঠিতে যা যা লেখা ছিল সব মিথ্যে। তুমি অন্য কাউকে ভালোবেসে আমাকে ছেড়ে যাওনি। তে জাঙ্কুকের থেকে চোখ নামিয়ে বলল, না, ওটাই সত্যি আর বাস্তব। বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। তাহলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, এভাবে মাথা নিচু করে আসো কেন? প্লিজ আমাকে যেতে দিন। আমার মেয়ের স্কুল এতক্ষণে ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে যেতে হবে। ও আমার জন্য অপেক্ষা করে আছে। তের মুখ থেকে তার মেয়ের কথা শুনে জাঙ্কুকের বুকে এক বাজারে ব্যথা শুরু হয়ে গেল। তে তুমি এসব কি বলছো? তোমার মেয়ে মানে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার মেয়ে। ও আমার ভালোবাসার চিহ্ন। আমি আমার মেয়ে আর ভালোবাসা মানুষকে নিয়ে সুখে আছি। প্লিজ আমাদের সুখের সংসারে বাধা হয়ে আসবেন না। তে চলে যেতে লাগলে জাঙ্কুক কাকে আর আটকালো না। তার নিজের প্রতি নিজের রাগও ছিল। কাকে সে নিজের চাইতে বেশি ভালোবেসেছিল, যে কিনা তাকে কোনোদিন ভালোবাসেনি। জাঙ্কুকের বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যে কেউ স্পষ্টভাবে তার আওয়াজ শুনতে পাবে। কিছুদিন পর পার্কে আবার সেই বাচ্চা মেয়েটার সাথে দেখা হয়। বাচ্চা মেয়ে যখন তার মায়ের সাথে জাঙ্কুকের পরিচয় করিয়ে দেবে, তখন জাঙ্কুকের একটা ইমিডিয়েটলি কল আসে আর সে সেখান থেকে চলে যায়। তাহিয়া যখন তেকে নিয়ে চলে আসে জাঙ্কুকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তখন তে এসে দেখে সেখানে কেউ নেই। তে বলে উঠল তার মেয়েকে, কোথা তোর ভালো আঙ্কেল? তোকে বলিনি যে অচেনা কাউকে এইভাবে বিশ্বাস করাতে দূর, অচেনা কারোর সাথে কথা বলবি না। কিন্তু এই মেয়ে আমার কথা শুনে কোথায়, নিজে নিজে পাকনামো করে যেন 7 বছরের বুড়ি। মাম্মা, তুমি এভাবে কেন বলছো? আঙ্কেলটা অনেক ভালো, তুমি শুধু শুধু সবাইকে খারাপ ভাবো। জাঙ্কুক অফিসের কাজ শেষ করে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তেরে খুঁজে। অনেকদিন অনেক ভেবে দেখেছে, কিন্তু তার মন কিছুতেই সাড়া দিচ্ছে না। মনে হচ্ছে তে কিছু একটা লুকোচ্ছে। আড়াল থেকে তের বিষয়ে সব খোঁজখবর নেবে বলে ঠিক করলো। প্রথমে হসপিটালে গিয়ে তের বিষয়ে সবটা জানার চেষ্টা করে। প্রথমে কেউ মুখ না খুললেও টাকার কাছে সবাই হার মেনে যায়। কিছু টাকা দেখিয়ে জাঙ্কুক তের বিষয়ে সব ডিটেলস না পেলেও বাড়ির ঠিকানা পেয়ে গেল। বাড়ির ঠিকানা এসে সে অবাক হয়ে গেল, এটা তো সেই বাসাটা। সেদিন আমি ওই মেয়েটাকে তো এখানেই নামিয়ে দিলাম। আমি কি ভুল লোকেশনে আসলাম নাকি? না, এই ঠিকানার কথাই তো বললো। আর এটা তো এক ফ্ল্যাটের বাসা, এখানে একটা ফ্যামিলির বেশি কেউ থাকে বলে তো মনে হয় না। আমাকে ইচ্ছে করে ফুল ইনফরমেশন দিল না তো। এখনো এত বড় কারো সাহস হয়নি যে আমার সাথে ফ্লোট করবে। তার মানে কি ওই মেয়েটাই? না না, আমি সব কি ভাবছি? তে এই জন্মে আমার ছাড়া অন্য কারো হতে পারে না। আর শুধু এই জন্মে না, প্রতিটি জন্মেতেই শুধু আমার। সে আর কিছু না ভেবে বাড়ির দরজার কাছে এসে ভাবছে নক করবে নাকি করবে না। দোটানা কাটিয়ে অবশেষে কলিং বেল বাজিয়ে দিল। দরজা খুলল সেদিনের মধ্যবয়সী মহিলা। আন্টি, তাহিয়া কোথায়? ও কি বাসায় আছে? হ্যাঁ আছে। কোনো দরকার সাহেব? ভিতরে আসুন। না মানে, তা কিছু বলা থাকলে বলতে পারেন। চলেন ভিতরে গিয়েই বলি। কাঁপা কাঁপা পায়ে বাসার ভিতরে পা বাড়ল জাঙ্কুক। ভিতরে যেতেই দেখলো তাহিয়া বল নিয়ে খেলা করছে। জাঙ্কুককে দেখে আঙ্কেল বলে চেঁচিয়ে উঠল। তবে জাঙ্কুকের কাছে গিয়ে বলল, আঙ্কেল তুমি খুব পচা। তুমি আজকে বিকেলে আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? জাঙ্কুক তাহিয়াকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, আরে খুব অভিমান হয়েছে বুঝে আমার উপরে। তাহিয়া কিছু একটা বলতে যাবে, তখনই তের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বলতে শুরু করলো, এই তাহিয়া তুই কার সাথে কথা বলছিস রে? বেরিয়ে আসতে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তের পিঠ যেন দেয়ালে ঠেকে গেল। এই পায়ের তলা থেকে মাটি সরে গেল বলে জাঙ্কুক এখানে কি করছে? তাকে খুঁজতে খুঁজতে এখানে অবধি চলে আসলো। আর খুঁজে পাবেই বা না কেন? সামান্য একটা ঠিকানাই তো। এটা জীবন জাঙ্কুক চুটকি মেরে সবটা খুঁজে বের করে ফেলবে। তার কাছে অসম্ভব বলতে কিছুই নেই। জাঙ্কুকের তের দিকে নজর যেতেই যেন সবটা থমকে গেল। তার মনে যেটা ভয় হচ্ছিল ঠিক সেটাই হলো। সে ভাঙা কণ্ঠে দেখে বলল,
তুমি আপনি কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? আমি আপনার কি ক্ষতি করেছি বলতে পারেন? তে বলো না, আমি যেটা ভাবছি সেটা সম্পূর্ণ ভুল। তুমি শুধু জাঙ্কুকের কথার মাঝে তে তার মেয়ের কেয়ারটেকারকে বলে উঠল, আন্টি ওকে নিয়ে ভেতরে যান। অতঃপর সে মধ্যবয়সী মহিলা তাহিয়াকে নিয়ে ভেতরে চলে গেল। তে এবার বলে উঠল, আপনার সমস্যা কি মিস্টার জিওন জাঙ্কুক? আপনি এখানে কেন এসেছেন? আমার হাজব্যান্ড কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। এসে যদি আপনাকে দেখে তাহলে বিষয়টা অন্য পর্যায়ে চলে যাবে। জাঙ্কুক তেকে শক্ত করে চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এই তোর কিসের হাজব্যান্ড? তুই কি মনে করিস আমি ফিটার খাই? কিচ্ছু বুঝি না। সে ছোটবেলায় ফিটার খাওয়া ছেড়ে দিয়েছি, আর বড় হয়ে কি খাই তুই খুব ভালো করে জানিস। আমি তোর বিষয়ে A to Z খবর নিয়ে দেখেছি। শুধু তোর মুখে সত্যটা শুনতে চাই। আর যদি তুই এভাবে চুপ থাকিস, আমাকে সত্যিটা না বলিস, আমি কিন্তু সব জ্বালিয়ে দেব, সব কিছু ছাড়খাড় করে দেব। আমাকে ছাড়ুন, ব্যথা করছে। তের কথা শুনে জাঙ্কুক তাকে ছেড়ে দিল। একবার চোখ বন্ধ করে হাতের মুষ্টিবদ্ধ ছেড়ে দিয়ে তের দিকে তাকিয়ে বলল, তে আমি কি কখনো তোমায় ভালোবাসা দিতে কমতে রেখেছিলাম? তুমি কি কখনো বোঝনি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি? তোমাকে এক সেকেন্ড না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। আর কিভাবে আমি 7টা বছর কাটালাম তুমি কি ভাবতে পারছো? প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার তোমার কথা মনে পড়েছে। তাহলে এত ভালোবাসার পরও আমার কি কম ছিল বলো? হ্যাঁ, এটা সত্য যে বিয়ের প্রথমে আমি তোমাকে মেনে নিতে পেরেছিলাম না, কিন্তু কিছুদিন যেতেই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করি। কেন অল্প সময় তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি আমি জানি না। হয়তো তোমার যত্ন, তোমার ওই মায়াবী চোখ, তোমার ওই মুস্কি হাসি প্রেমে পড়ার কারণ। কিন্তু আফসোস এটাই যে তুমি আমার ভালোবাসা কখনো বোঝনি। কথাগুলো বলে জাঙ্কুক চলে যেতে লাগে। ঠিক তখনই তে ভেজা কণ্ঠে বলে উঠল, তাহলে আপনার আর ন্যান্সির মধ্যে যেসব ছিল ওইসব কি মিথ্যে? তের মুখে ন্যান্সি নামটা শুনে থমকে গেল জাঙ্কুক। তে কিভাবে ওর কথা জানলো? চোখ বড় বড় করে তের দিকে তাকিয়ে বলল, তে তুমি কিভাবে? বাকি কথা বলার আগে তে বলল, আমি কিভাবে তার কথা জানি তাই তো? আমি সবটা জানি মিস্টার জাঙ্কুক। আপনি ঘরের বউকে দিনের পর দিন শুধু নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ব্যবহার করছিলেন, আর ওদিকে যে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া যুক্ত ছিলেন। আমি কি কিছুই জানি না? এই যে একটু আগে আমাকে ভালোবাসার লাইন শোনালেন, আপনি কি ভেবেছেন আমি ওসব লাইন শুনে গলে যাব? তে তুমি এসব কি বলছো? পরকীয়ার সম্পর্ক? আমি তো সব কিছুই বুঝতে পারছি না। তোমাকে একটা কথা কখনো বলা হয়নি। হ্যাঁ, ন্যাচির সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সে তো কবে শেষ হয়ে গেছে। তে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, আপনি নাটকের সেরা বলতে পারেন। আপনার তো বিজনেসম্যান না হয়ে অভিনেতা হওয়া উচিত ছিল। আর আমার বিশ্বাস আপনি অভিনেতা হলে আপনার এই নিখুঁত অভিনয়ের জন্য হাজার হাজার অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন আপনি। জাঙ্কুক চোখ পাকিয়ে তের দিকে তাকিয়ে বলল, তোমাকে এসব কথা ন্যান্সি বলেছে তাই না? বিশ্বাস করো তে, বিয়ের অনেক আগেই ন্যান্সির সাথে আমার সব শেষ হয়ে গেছে। আর বিয়ের পর তো ওর সাথে আমি ঠিক করে কথাই বলিনি। আর এটা আমি অস্বীকার করছি না যে ওর সাথে সম্পর্ক ছিল না, কিন্তু সেটা অনেক আগের কথা। তবে তে বিশ্বাস করো, তোমাকে পাওয়ার পর আমি শুধু তোমাকেই পাগলের মতো ভালোবেসেছি। হয়েছে আপনার নাটক, এবার চুপ করুন। আমি বলছি আপনি কি করেছিলেন সেদিন আমি যখন আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম আপনাকে সারপ্রাইজ দিব বলে আপনার অফিসে যাই। ভাগ্যে সেদিন আমি গিয়েছিলাম, না হলে আমি কখনোই আপনার নীলে খেলার বিষয় জানতে পারতাম না। জাঙ্কুকের কেবিনের দরজার বাইরে থেকে সে বেশ কিছু কথা শুনেছিল। জাঙ্কুকের চেহারা স্পষ্ট দেখা না গেল, মেয়েটাকে সে স্পষ্টভাবে দেখেছে। তেকে ডিভোর্স দেওয়া নিয়ে কথা হচ্ছিল তাদের মাঝে। আর এসব কথা শুনে তের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। জাঙ্কুক সব শুনে জিজ্ঞাসা করলো, ভয় শুনে তোমার মনে হয়েছে ওটা আমি ছিলাম? শুধু মনে হয়নি, ওটা আপনিই ছিলেন। আমি এতটা ভুল হতে পারি না। আর ওটা যদি আপনি না হন তাহলে তে নামক সমস্যাকে ডিভোর্স দেওয়ার কথা অন্য কেউ কেন বলবে? যার বউ সেই তো বলবে। তে আমি একটা কথা কি ভাবছি জানো? আমার এত বড় ক্ষতি যারা করেছে এতে তাদের লাভটা কি হয়েছে? অনেক হয়েছে মিস্টার জাঙ্কুক। কে আপনার কি ক্ষতি করেছে কি ক্ষতি করেনি তাতে আমার কিছু আসে যায় না। আপনি প্লিজ চলে যান। আমি আর একবারের জন্য আপনার মুখ দেখতে চাই না। আর সবচেয়ে বড় কথা, আমার হাজবেন্ড চলে এলো বলে উনি আসার আগে প্লিজ আপনি চলে যান। তে তুমি আমাকে হাজবেন্ডের দোহাই দেখিয়ে আমাকে বার করে দিতে চাইছো? আর শুনে রাখো, আমি কি তোমাকে ডিভোর্স দিয়েছিলাম? ডিভোর্স তো হয়নি আমাদের। তুমি আগের স্বামীকে ছেড়ে তুমি আরেকটা বিয়ে কিভাবে করতে পারো? আইন অনুযায়ী কিংবা ধর্ম অনুযায়ী তুমি এখন আমার বউ। শুনুন, আমি সত্যি এখন অন্যের বউ, আর তার প্রমাণস্বরূপ তো আমার মেয়েই আছে।
জাঙ্কুক মুস্কি একটা হাসি দিয়ে তের কানের কাছে আস্তে আস্তে বলল, আমার দেওয়া মেডিসিনের কারণেই তাহিয়া আপনার মেয়ে। আমার গাছের ফলকে আপনার অন্যের বলে চালিয়ে দেওয়ার সাহস কোথা থেকে আসে বলতে পারেন? দেখুন আপনার কোথাও। তে ঠোঁটে নিজের আঙুলে স্পর্শ করে চুপ করার ইঙ্গিত দিল জাঙ্কুক। তোমাকে আর বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। তুমি আমাকে কাল পর্যন্ত সময় দাও, আমি তোমার সামনে সব প্রমাণ নিয়ে হাজির হব যে আমি তোমার সাথে বেইমানি করিনি, পাগলের মতো তোমাকে ভালোবেসেছি। আমি এখন আসি। পরদিন সকালবেলা জাঙ্কুক থেকে ফোন করে তার অফিসে ডাকে। তে প্রথমে যেতে না চাইলেও জাঙ্কুক প্রমাণ দেখাতে চাইলে তে যেতে রাজি হয়। নিজের মনোবল বাড়িয়ে ভিতরের দিকে এগোতে থাকলো। সর্বপ্রথম ন্যান্সির দিকে নজর গেল তের। তেকে দেখে ন্যান্সি এমনভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখেছে। তে সবের কোনো কিছু তোয়াক্কা না করে সামনে দিয়ে চোখ ঘুরিয়ে চলে আসলো। জাঙ্কুকের কেবিনের দরজার সামনে এসে তে একটা শুকনো কাশি দিয়ে জাঙ্কুকের থেকে ভেতরে যাওয়ার অনুমতি চাইল। জাঙ্কুক তাকে হাত ধরে ভেতর নিয়ে আসতে চাইলে এক ছটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় তে। রেগে মেগে বলে উঠল, আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? নিজের সীমার মধ্যে থাকুন। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে তেকে বলল, আর তো কিছু ঘন্টার অপেক্ষা, এরপর আমি আরও সীমার বাইরে যাব। অনেক বছর হলো আমার সকালে গোসল করা হয় না। সেটা মিস্টার জাঙ্কুক, এসব অশ্লীল কথা একদম বলবেন না। জাঙ্কুক গালে হাত দিয়ে তবা করার ভান করে বলে ওঠে, ছিছিতে তুমি সব কি বলছো? তুমি এতটা নিজ মানসিকতার কিভাবে হতে পারো? আমি একদম অশ্লীল কথা বলিনি, কিন্তু তুমি যদি চাও আমি অশ্লীল কথা বলতেই পারি। আপনি কিসের জন্য ডেকেছেন সেটা বলেন, নাহলে আমি এখনই আসছি। তে যেও না, আর একটু দাঁড়িয়ে যাও। আর যদি যেতে চাও তাহলে যেতে পারো। একটু পরে তোমারই আর মন চাইবে না আমাকে ছেড়ে যেতে, ইচ্ছে করবে আমার বুকে মাথা দিয়ে রাখতে। আর সে স্পর্শে নিজেকে ঠিক রাখতে না পেরে অনেক কিছু করতে মন চাওয়া আমি। এইবারতে আরও রেগে গেল। সে চলে যেতে লাগলো, আবারও হাত ধরে আটকে ফেলে আর অনুরোধের স্বরে বলে ওঠে, প্লিজ তে আমাকে আর একা ফেলে যেও না, বড্ড ভালোবাসি। জাঙ্কুক সবিন বলে চেঁচিয়ে উঠল। কিছুক্ষণ পর সবিন জাঙ্কুকের কেবিনের সামনে এসে হাজির। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। তাকে দেখে মনে হচ্ছে চোখ তুলে তাকানোর ইচ্ছে যেন তার মধ্যে নেই। জাঙ্কুক সবিনকে উদ্দেশ্য করে বলল, দেখে নিজে থেকে তুই সবটা বলবি নাকি আমাকে ভুলে যেতে হবে তুই আমার বেস্ট ফ্রেন্ড? আর কিসের বেস্ট ফ্রেন্ড তুই আমার? যে কিনা বন্ধুত্বের মূল্য দিতে জানে না, সে কারো বেস্ট ফ্রেন্ড হওয়া তো দূরে থাক, কারো বন্ধু হতে পারে না। সবিন এবার সবটা বলতে শুরু করে, জানিস জাঙ্কুক, আমি তেকে অনেক পছন্দ করতাম। তোর পাশে তেকে দেখলে আমার মনের মধ্যে জ্বালা করতো। তোদের সুখী সংসার দেখলে আমার দুঃখ হতো, একবার সহ্য হতো না। সবিন তেকে পছন্দ করে এই কথা শুনে জাঙ্কুকের কিছুতেই সহ্য হলো না। রেগে গিয়ে সবিনের গায়ে হাত তুলতে গিয়েও নিজেকে কোনো রকমে আটকে দিল। সবিন গড়গড়িয়ে বলতে লাগলো, জানি না কেন ছোটবেলা থেকে তোর উপর আমার অনেক হিংসা হতো। তোর বিলাসিতা দেখলে মনের মধ্যে অনেক জ্বালা করতো। তার উপরে তোর সুন্দরী বউকে দেখে আমার মাথার মধ্যে কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। তোর কি এমন ভাগ্য যে সব কিছু তুই পাবি আর আমি পাবো না? তোর ওইভাবে সুখে সংসার করা আমার একেবারে সহ্য হচ্ছিল না। আমি যে কোনো বিনিময়ে শুধু তোকে আর তেকে আলাদা হতে দেখতে চেয়েছি। সে সময় আমার একটাই জেদ ছিল, আমি তেকে পাই আর না পাই, কিন্তু তোদের এক হতে দিব না। আর এদিকে ন্যান্সিও নিজের ভুল বুঝতে পেরেছিল। ও যেভাবেই হোক না কেন তোর লাইফে ফিরতে চেয়েছিল। তার মধ্যে হঠাৎ একদিন ন্যান্সি তেকে অফিসে আসতে আগেই দেখে ফেলে। তুই ক্লায়েন্টের সাথে মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিলি, আর সেটাই আমাদের জন্য বড় একটা সুযোগ ছিল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমি আর ন্যান্সি মিলে তোর আর তের মধ্যে ভাঙন তৈরি করার চেষ্টা করেছিলাম। আর সেটা যে কাজে দিবে আমরা তা কখনোই কল্পনা করতে পারছিলাম না। হয়তো তা কখনো সম্ভব হতো না যদি না আমি আরেকজনের মতো কণ্ঠস্বর হুবহু কপি করতে পারতাম। আমি জানি জাঙ্কুক, তুই তেকে নিজের চাইতে বেশি ভালোবেসেছিলি, এমনকি এখনো পাগলের মতো তুই শুধু তেকেই ভালোবাসিস। তার প্রমাণ আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে পেয়েছি। এরপরেও আমি বারবার তোকে তেকে ভুলে যেতে বলেছি, কারণ তোর তের প্রতি ভালোবাসা আমার কখনো সহ্য হতো না। বাকি কথা শেষ করার আগেই তে সবিনের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। সবিন মাথা নিচে করে সেখান থেকে চলে গেল, সাথে ন্যান্সিও। তে চলে আসতে চাইলে জাঙ্কুক আলতো করে তার হাত ধরে বলল, নিজের ভালোবাসা ধরা দেওয়ার ভয়ে পালিয়ে যাচ্ছ? সঙ্গে সঙ্গে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে ভ্যাবা করে কাঁদতে শুরু করে বলে ওঠে, সরি, আই এম এক্সট্রিমলি সরি। এতগুলো বছর আমি একটা ভুল ধারণা নিয়েছিলাম। এতগুলো বছর আমি আপনাকে বেঈমান, ঠকবাজ আরও অনেক কিছু ভেবে ভুল বুঝেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জাঙ্কুক তেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে মুখে হাসি নিয়ে বলল, তোর পাগলি, এইভাবে বলতে নেই। আমি তো তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার বিশ্বাস আমার ছিল। আমি জানতাম তুমি একদিন না একদিন আমার কাছে ফিরবে।
এইতে, তোমার মনে আছে কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম না যে একটু পরই তুমি আমার বুকে মাথা রাখতে চাইবে, আর দেখো আমার কথা কিভাবে মিলে গেল। তে সঙ্গে সঙ্গে জাঙ্কুককে ছেড়ে দিল, বিড়বিড় করে বলল, অসভ্য কথাকার। তে যখন ওইভাবে আমার বুকে মাথা রেখেছিলে তখন আমার কি মনে হচ্ছিল জানো? আমি শুনতে চাই না, কারণ ওইসব আর হবে না, বুঝতে পেরেছেন? ছি ছি, তুমি এসব কি বলছো? ডাক্তার হওয়ার পরেও কি তোমার মাথায় এসব আসে? ছি। তবে তুমি যদি চাও তাহলে আমরা করতে পারি, চলো এখনই শুরু করি, কি বলো? আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। বাড়াবাড়ি আমি কি করলাম? তুমি তো অফার দিলে, আর একটা মেয়ে যদি একটা ছেলেকে অফার দেয় তাহলে কি হাতছাড়া করা যায় বলো? আমি অফার দিলাম মানে আপনি এইভাবে যা নয় তাই বলতে পারেন না। আমার হসপিটালে অনেক কাজ আছে, আমি গেলাম। জাঙ্কুক থেকে হ্যাসকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল, আমার মনে জ্বালা ধুয়ে দিয়ে। তুমি তো এইভাবে যেতে পারবে না, তার আগে বলে যাও তুমি আমার উপরে আর একটু অভিমান করে নেই। তুমি আমাকে ভালোবাসলেও বিশ্বাস করতে পারোনি, এতে তোমার কোনো দোষ নেই। তুমি চোখের সামনে যা দেখেছো ওটাই বিশ্বাস করেছো, কিন্তু তোমার একবার আমাকে সবটা বলা উচিত ছিল। জাঙ্কুকের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুকের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। জাঙ্কুক আর জোর করলো না। তে চলে যেতে নিলেই তখন জাঙ্কুক তাকে পিছন থেকে বলে উঠল, ভালোবাসি। তে আর নিজেকে জাঙ্কুকের কাছে আটকে রাখলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। পরদিন জাঙ্কুক রেডি হয়ে তের কেবিনে চলে গেল এবং তের কাছ থেকে সবটাই জানতে পারলো তাহি হচ্ছে তার মেয়ে। দুজনের মধ্যে সকল ভুল বোঝাবুঝি সেখানে শেষ হয়ে গেল। অবশেষে তাদের অভিমানের সমাপ্তি ঘটল। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো, তেও জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক জানতো তে কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারে না, আর এটাই সত্যি হলো। জাঙ্কুক তেকে বলে উঠল, তাহিয়ার আম্মু, তোমার শরীরের ঘ্রাণে তো আমি পুরো মাতাল হয়ে যাচ্ছি, ইচ্ছে করছে। সঙ্গে সঙ্গে তে জাঙ্কুককে ছেড়ে দিল আর লাজুক ভাব নিয়ে বলল, আমার ডিউটি আছে, আমি আসি। বলি তে চলে গেল। জাঙ্কুক চেঁচিয়ে বলল, রেডি থেকো কিন্তু, সন্ধ্যাবেলা আমি আসছি। তের ডিউটি শেষ করে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তে একটু ফ্রেশ হওয়ার পরপরই জাঙ্কুকও সেই বাসায় আসলো। তাহিয়াকে বুঝিয়ে দিল সেই হচ্ছে তার বাবা। মেয়েও তার বাবাকে পেয়ে ভীষণ খুশি। জাঙ্কুক তে আর তার মেয়েকে নিয়ে নিজের বাসায় ফিরে এলো। 7 বছর পর তে এই বাড়িতে পা রাখলো। তে তার শ্বশুর শাশুড়ির সাথে কুশল বিনিময় করলো, তারাও তাদের নাতিকে পেয়ে ভীষণ খুশি। রাতের বেলা তে বারান্দায় দাঁড়িয়ে আছে। তাহিয়া বায়না করেছে সে তার দাদা দাদির কাছে ঘুমাবে, তাই তেও আর জোর করলো না। জাঙ্কুক পিছন থেকে এসে তের কোমর জড়িয়ে নিল, কাঁধে মাথা রেখে জিজ্ঞাসা করলো, কি হলো, মন খারাপ? জাঙ্কুক, দেখুন আমি কত কষ্ট দিয়েছি আপনার বাবা মাকে, কিন্তু তবুও তারা কত সাদরে আমাকে গ্রহণ করলো, এক ফোঁটা রাগও আমাকে দেখালো না। আমি কখনোই ভাবতে পারিনি এরকম একটা পরিবার পাবো আমি। জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরালো, দুজনে চুপ থেকে একে অপর দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তের কপালে নিজের অধরের স্পর্শ দিয়ে বলে উঠল, তুমি সবকিছুই পাওয়ার যোগ্যতে। ঘরের মৃদু আলো, বাতাসের হালকা শব্দ সবই যেন তাদের মনের কথাকে আরো কাছে এনে দিচ্ছে। জাঙ্কুকের মুখ ধীরে ধীরে তের আরো কাছে চলে গেল। তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল জাঙ্কুক। তেও আস্তে আস্তে সারিতে লাগলো জাঙ্কুককে, গভীরভাবে শোধা পান করতে লাগলো দুজনেই। সেই স্পর্শে যেন সমস্ত ভয়, সমস্ত দ্বিধা মিলেমিশে গিয়েছে। জাঙ্কুক তেকে পাজা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। নরম বিছানার কম্বলের মধ্যে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। লজ্জায় তে তার মুখখানা অন্যদিকে ঘুরে নিল, কিন্তু জাঙ্কুক তার হাত দিয়ে তের মুখখানা নিজের দিকে ঘুরিয়ে তের অধৈর্যরা আবারও নিজের দখলে নিয়ে নিল। তার হাত চলে গেল তের শাড়ির আঁচলে। মুহূর্তের মধ্যে শাড়ি আশ্রয় হলো মেঝেতে। পুরো রুম জুড়ে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। জাঙ্কুক পুরো মধ্য হলো তের মাঝে, তেও শাড়িতে লাগলো জাঙ্কুকের সাথে। অবশেষে ভালোবাসার তৃষ্ণা তো দুজন এক হলো। আর এই গল্পের সমাপ্তি এখানেই।